আজকের সকালটা একদম আলাদা, অন্য দিনের চেয়ে অন্যরকম ছিল। আমার সব স্বপ্ন, আশা, ইচ্ছা, ভালোবাসা আর সাথে ভালোবাসার মানুষটা যা পূর্ণ হয়েছে। আজ আমার জীবনে একটা নতুন সকাল। এত বাধা বিপত্তি পেরিয়ে শানের সাথে আমার সম্পর্কে আরেক ধাপ সামনে এগিয়ে যাওয়ার খুশি। শানের ভালোবাসায় আজ নিজেকে পরিপূর্ণ নারী বলে মনে হচ্ছে। আজ আর জীবনের কোনো অভাব নেই। শানকে জীবনে পেয়ে আমি পরিপূর্ণ। ঘুম ভাঙতেই শানের দুই শক্ত সবল বাহুর মধ্যে নিজেকে আবিষ্কার করলাম। মাথা হালকা উঁচু করে শানের দিকে তাকালাম। কি সুন্দর আমার বরটার সাথে অসাধারণ ব্যক্তিত্ব। কখনো কি ভেবেছিলাম ওনাকে নিজের ভালোবাসার কথা জানাতে পারবো? না, এটা ভেবেছিলাম যে উনি আমাকে কখনোই এতটা ভালোবাসবে। সারাদিন যে ঝগড়া করত, ভাবতেই হাসি চলে এলো। একবার নিজের দিকে চোখ পড়তেই লজ্জায় কুঁকড়ে গেলাম। যাক, ভালোই হয়েছে উনি ঘুমে, না হলে লজ্জায় তো আমি পড়ে যেতাম। উনি ওঠার আগে দ্রুত উঠে রেডি হয়ে নেওয়া প্রয়োজন। তারপর আমি আস্তে আস্তে ওনার হাতটা সরিয়ে উঠে গেলাম। অনেকটা সময় লেগেছে ওনার হাতের বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে। আমি কাবাড থেকে নিজের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি শান এখনো ঘুমাচ্ছে। আমি আয়নার সামনে এসে চুলটা একটু ছেড়ে নিলাম। হঠাৎ বৃষ্টির মতো পানি এসে শানের চোখে মুখে পড়তেই শান ঘুম ভেঙে গেল। চোখগুলো পাশে থাকতেই সোহাকে না দেখতে পেয়ে দ্রুত উঠে বসলো। তারপর ঘাড় ঘুরিয়ে বামে তাকালে দেখে একটা মিষ্টি মেয়ে দাঁড়িয়ে আছে পিছন ফিরে। কি অপরূপা লাগছে নীল শাড়িটাতে, একদম নীলপরি। শান আস্তে আস্তে সোয়ার দিকে এগিয়ে এলো। হঠাৎ কেউ আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে গালে একটা ডিপ কিস করলো। আমি নিজের চোখ বন্ধ করে নিলাম। বুঝতে অসুবিধা হলো না এটা শান? আমি কাঁপা কণ্ঠে বললাম, আপ আপনি কখন উঠলেন? মাত্রই উঠলাম, একটা নীলপরী ভেজা চুলে সৌরভ পেয়ে। কথাটা বলে উনি আমার চুলে নিজের মুখ ঢুকালেন। আমি ওনার একটু ধাক্কা দিয়ে সরিয়ে নিজে ওনার থেকে খানিকটা দূরে সরে গেলাম। ওনার দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিলাম। নিচু কণ্ঠে বললাম, এখন ছোবেন না আমায়, আমি এইমাত্র ফ্রেশ হয়ে এসেছি। শান অবাক হয়ে বলল, সিরিয়াসলি ছোঁয়া যাবে না? তো আপনার কি মনে হয় মজা করছি আপনার সাথে? আমাকে ডাকুনি কেন? আপনি ঘুমাচ্ছিলেন এর জন্য ডাকেনি। শান আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, সারা রাত আমার সাথে কাটিয়ে এখন একা একা গোসল করে এসেছো। দিস ইজ নট ফেয়ার সুইটহার্ট। আমি পিছনে পিছনে সুর চোখে তাকিয়ে বললাম, এখানে আবার ফেয়ার আনফেয়ারের কি আছে? গোসল করতে কি দোকলা প্রয়োজন হয় নাকি? শান নিজের ঠোঁটে কামড়ে মিষ্টি হাসি দিয়ে বলল, লাগে তো আমার লাগে। আমাকে ফেলে গোসল করার শাস্তি তো তুমি পাবা। পিছাতে পিছাতে দেয়ালের সঙ্গে পিঠ ঢেকে গেল আমার। শান এসে আমার দুপাশে হাত রাখলো। আমি তুতলিয়ে বললাম, শান, শাস্তি মানে? কিসের শাস্তি? উনি নিজের মাথাটা আমার দিকে এগিয়ে এনে বলল, ওমা, দোষ করছো আর শাস্তি পাবে না? সেটা হয় নাকি? উনি একদৃষ্টি আমার দিকে তাকিয়ে ওনার চোখের ভাষা অন্য কিছু বলছে আমাকে। আমি চোখ সরিয়ে নিলাম। উনি কিছু বোঝার আগে হুট করে নিচে বসে ওনার হাতে নিচে থাকা বেরিয়ে এলাম আর দৌড়ে বেডের অন্য পাশে চলে গেলাম। আমি কোনো দোষই করিনি, বুঝছেন, যে শাস্তি পাবো। যে দোষ করে সে থুরি না কখনো অস্বীকারও করে। সুইটহার্ট, এবার কথা না বাড়িয়ে দ্রুত আমার কাছে আসো। ভেবেছেন আমি কি পাগল যে এখন আপনার কাছে আসবো? শান রেগে বলল, সোহা, কাম ক্লোজ টু মি, না হলে খুব খারাপ হবে। আমি মুখ ভেঙে বললাম, এখন না পণ। শান আমার দিকে আসতেই আমি অন্য পাশে চলে গেলাম। উনি রেগে আমার দিকে তাকালে আমি ঠিক করে একটু হেসে দিলাম। হঠাৎ কেন জানি ওনাকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে বেশ মজা লাগছে। উনি আবার এগিয়ে আসতে আমি আবার সরে গেলাম। শান গম্ভীর কণ্ঠে বলল, সোয়া, ওয়েট। আমি মাথা নেড়ে বললাম, না। দাঁড়াও বলছি। বললাম তো না। আমি হেসে মুখ সরে গেলাম। আমার দুজনে পুরো ঘর জুড়ে দৌড়াতে লাগলাম। আমি দৌড়ানোর মধ্যে এতটাই ব্যস্ত ছিলাম যে শান কখন আমার পিছন থেকে সরে গিয়ে খেয়ালই করিনি। হঠাৎ দৌড়াতে দৌড়াতে কারো উন্মুক্ত
বুকের সাথে ধাক্কা খেলাম। মাথা তুলে উপরে তাকাতে দেখলাম শান। আমার চোখ বড় বড় হয়ে গেল। শান আমার কোমর জড়িয়ে বলল, এবার পালাবে কই? আপনি না পিছনে ছিলেন, সামনে এলেন কিভাবে? এমন গাধার মতো আগে পিছে না দেখে দৌড়ালে বুঝবে কি করে? স্টুপিড একটা! আমি কপাল কুঁচকে বললাম, ছাড়ুন আমাকে। আগে বলছিলাম আমি ধরলে খারাপ হবে, এবার তুমি দেখো তোমার সাথে কি কি হয়। কথাটা বলে উনি আমাকে কোলে তুলে নিলেন। আমি হাত পা ছুটতে লাগলাম। উনি আরো শক্ত করে ধরে নিলেন। নিজের কাজে যেন এখনো নিজের উপর রাগ লাগছে। ইচ্ছা করছে নিজের গালে নিজেই থাপ্পড় মারি। কয়েকটা কি দরকার ছিল ওনার রাগানোর? এখন আমার কি হবে? সকালে মিষ্টি রোদটা এসে স্মৃতি চোখে পড়তেই আস্তে আস্তে চোখ মেলে তাকালো। পাশে নিজের ভালোবাসার মানুষটাকে দেখে একটা মিষ্টি হাসি ফুটে উঠল ওর মুখে। আজ ওদের এত বছরের ভালোবাসা পূর্ণতা পেল। একটা হালাল সম্পর্কে যার নাম আছে, যেটা আগে কখনো কাউকে বলতে পারতো না। ভয় সে এখন সেটা সবাইকে বুক ফুলিয়ে বলতে পারে। এখন আর আগের মতো লুকিয়ে দেখা বা কথা বলতে হয় না। মন যখন চাইবে তখনই দেখতে পারবে, কথা বলতে পারবে, তাও আবার পূর্ণ অধিকার নেই। তবে আগের দিনগুলো খুব মিস করে। রাত জেগে কথা বলা, সবার চোখের আড়ালে লুকিয়ে দেখা করা, এক নজর দেখার জন্য ছটফট করা, সেই অনুভূতিগুলো অনেক সুন্দর ছিল। স্মৃতি আরশের চুলের মধ্যে দিয়ে হাত বুলিয়ে দিল। আরশ একটু নড়েচড়ে আবার স্মৃতির বুকে মুখ লুকিয়ে ঘুমিয়ে পড়ল। স্মৃতি কয়টা বাজে দেখার জন্য ঘড়ির দিকে তাকালো, আর তাকিয়ে চোখ উপরে ওঠার উপক্রম। 8টা 20 বাজে। সোহা বলছিল 8টার মাঝে উঠে যেতে। এই বাড়ির সবাই 8:30 থেকে 9টার মধ্যে ব্রেকফাস্ট সারে। কথাটা মনে করে স্মৃতি কপালে হাত দিল। সর্বনাশ! নতুন বউ প্রথম দিনই লেট হলে মানুষ কি বলে? স্মৃতি আড়শ থেকে নিজেকে ছাড়ানোর জন্য ব্যস্ত কণ্ঠে বলল, স্যার, আমাকে আরশ কোনো রেসপন্স করলো না। স্মৃতি আবারও ডাকলো আরশকে। আরশ ঘুম ঘুম চোখে বলল, ওহ, সকাল সকাল এমন করছো কেন? ঘুমাতে দাও প্লিজ। হ্যাঁ, তো তুমি ঘুমাও আমাকে ছাড়া। আরশ মাথা তুলে বলল, আমি একা ঘুমাবো নাকি? তুমিও ঘুমাবে আমার সাথে। আহা, কি সুন্দর কথা! তারপর কথা শুনে তো আমি শুনবো। তোমার কি? তোমার তো আর কেউ কিছু বলবে না? আরশ কপাল কুঁচকে বলল, কথা শুনবে কেন? স্মৃতি খানিকটা ছাড়া পেয়ে উঠে বসে বলল, কেন আবার? কয়টা বাজে দেখছো? নতুন বউ প্রথম দিন লেট। সোহা বলছিল 8টার ভেতর উঠে 8:30টার মধ্যে নিচে থাকতে। আরও স্মৃতিকে টান দিতে আবার শুয়ে দিল, আর নিজেও স্মৃতির পাশে আটশো হয়ে গেল। তাই বুঝি তো সোহা তো আমাকেও একটা দায়িত্ব দিয়েছে, কখন তোমাকে চোখের আড়াল না করার, আর খুব ভালোবাসা। এখন সেই দায়িত্ব অবহেলা কি করে করি? আমি বলবো তো, আমি তো পারবো না। কথাটা বলেই আরো স্মৃতি পুরো মুখে ভালোবাসার পরশ দিতে লাগলো। স্মৃতি একটু হাসলো আরশের পাগলামি দেখে। নিজের দুই হাত আরশকে জড়িয়ে ধরে বলল, প্লিজ আরো ছাড়ো, এত পাগল হলে কবে তুমি? আরশ স্মৃতির কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে বলল, তোমার প্রেমে পাগল তো আগে ছিল, নতুন করে পাগল হওয়ার কি প্রয়োজন? আচ্ছা। স্মৃতি হাসলো। স্মৃতি একটু চুপ হয়ে গেল, তারপর আবার বলল, আমি শুনেছি বিয়ের পর প্রেমিকারা অনেক পরিবর্তন হয়, তখন তার স্বামী হয়ে যায়, আগের মতো ভালোবাসাটা থাকে না। তুমি কি চেঞ্জ হয়ে যাবে? আরশ আরশ হালকা চোখে স্মৃতির দিকে তাকিয়ে তারপর হেসে বলল, তোমার কি মনে হয়? স্মৃতি একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমার তো মনে হয় তুমি চেঞ্জ হবে। তাই? স্মৃতি হ্যাঁ সূচক মাথা নাড়া। আরশের স্মৃতির দিকে তাকিয়ে বলল, আসলে কি বলতো, বিয়ের আগে ছেলেদের জীবনটা একরকম থাকে, আর বিয়ের পর অন্যরকম। বিয়ের আগে শুধু নিজের চিন্তা, যেটা এতটা প্রভাব ফেলে না। মোটামুটি আড্ডা মারা, ক্লাব পার্টি এসব নিয়ে জীবনটা কাটালে হলো, এমন একটা মনোভাব। কোনো টেনশন থাকে না। কিন্তু বিয়ের পর জীবনটা যখন আরেকটা মানুষের সাথে জুড়ে যায়, তার ভালো থাকার খারাপ থাকার দায়িত্ব এসে পড়ে, তখনই জীবনে আসল মানেটা বুঝে যায়। তখন সেই মানুষটা আবার আমার সাথে যুক্ত থাকে, তাই তার সবকিছুর দিকে খেয়াল রাখতে হয়। এত এত দায়িত্ব, কর্তব্য, সংসারের চাপের মধ্যে মানুষ ব্যস্ততা বেড়ে যায়, এটা স্বাভাবিক। এজন্য একজন স্বামী আর প্রেমিকের মধ্যে পার্থক্য তো থাকবেই, তাই না?
আরস একটু থেমে আবার বলল, আমাকে দেখো, তোমার সাথে দেখা হওয়ার আগে গন্ডোলা টাইপের ছিলাম। এখন আমাদের বিজনেসের ব্যাপারে কিছু খবর রাখতাম না, সব বাবা আর ভাইয়েরাই মিলে সামলাতো। বাবা এজন্য কত বকা দিত, কিন্তু কখনোই চেঞ্জ হয়নি। যখন তোমার সাথে দেখা হলো, তোমাকে ভালোবাসলাম, তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখলাম, তখন নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নিতে লাগলাম। কারণ কোনো বেকার ছেলে হাতে তো কেউ মেয়ে দিবে না। বাবাকে বলে বিজনেসের কাজে জয়েন দিলাম, কেন, শুধু তোমার জন্য। এটা ছিল জীবনের প্রথম পরিবর্তন। এখন বিয়ে হয়ে গেছে, চাপটা তো আরেকটু বাড়বে। এখন দুজন আছি, কিছুদিন পর তিনজন হব। তোমাকে ভালো রাখা, তোমার আমাদের সন্তানদের একটু ভালো লাইফ দেওয়া, সেই মতো প্রস্তুতি নিতে হলো। তারও ব্যস্ত হয়ে পড়বো, কাজের প্রেশার বাড়বে, হয়তো আমাকে আগের মতো ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারবে না, বা যখন তখন চাইলে হুট করে কোথায় বেরিয়ে যেতে পারবো না। কিন্তু দিন শেষে আমার পুরোটা সময় কিন্তু তোমারই থাকবে। আগের মতো প্রতিদিন যাই, সপ্তাহে বা মাসে একবার ঘুরতে আসবো, কোথাও গিয়ে মন খুলে। এটা তো তোমাকে মানিয়ে নিতে হবে। এজন্য কখনো ভেবো না যে আমি চেঞ্জ হয়ে গেছি বা ভালোবাসা কমে গেছে, কারণ তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই কমবে না। আমি তোমার আছি, আর সারা জীবন তোমারই থাকবো, বুঝছো? স্মৃতি মুগ্ধ হয়ে আরসের কথাগুলো শুনলো। আগে আর এই আরসের মধ্যে কত পার্থক্য! স্মৃতি আগে আরসকে সবসময় বলতো, লাইফে একটু সিরিয়াস হও, না হলে জীবন চলবে কি করে। মজা করে বলল, এমন ভাব ছাড়া জীবনযাপন করলে বাবা কিন্তু তোমার হাতে আমাকে দেবে না। তখন আরো শেষে বলতো, তুমি শুধু একবার আমার লাইফে চলে আসো, দেখবে আমি কতটা সিরিয়াস হয়ে গেছি। আজ কথাগুলো খুব মনে পড়ছে। আসলে মানুষ সত্যি বলে, ছেলেদের কখনো দায়িত্ববোধ শেখাতে হয় না, তারা এমনিতে দায়িত্ববান হয়। স্মৃতি আরসের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবা, সবেমাত্র আমাদের বিয়ে হলো, আর তুমি বেবি পর্যন্ত চলে গেল। আরো শেষে বলল, অবশ্যই, আমি তো ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব দুজনে তিনজন হয়ে যাবে। স্মৃতি চোখ বড় বড় করে বলল, এত তাড়াতাড়ি? আরো কপাল কুঁচকে বলল, কিসের তাড়াতাড়ি? তোমার পড়াশোনা কমপ্লিট, আমার লাইফ সেটেল, কোনো কিছুটা নেই, তাহলে বেবি সম্পর্কে ভাবা যায়। এবার কি বুড়ো হয়ে তারপর বাচ্চা নেব? পরে বাচ্চারা বাবা না ডেকে অন্য কিছু ডাকবে, আমি কি রিস্ক নিতে পারবো না। স্মৃতি লজ্জা পেয়ে আরসের বুকে মুখ লুকিয়ে হাসলো। অদ্ভুত কথা বলে এই আরসটা মাঝে মাঝে, এরপর আর কিছু বলার থাকে না। এদের এই সুন্দর ভালোবাসার মধ্যে হঠাৎ দরজা করা নাড়া আওয়াজ হলো। স্মৃতি ভয় পেয়ে গেল। এতক্ষণে যেটা ভাবছিল সেটাই হলো। আরস বিরক্ত হয়ে বলল, এত সকালে সকালে কে চলে এলো আমার রোমান্টিক মুডে 12টা বাজাতে? স্মৃতি ঠেলা আরসকে উঠিয়ে দিল। দেখলে তো, আমি বলেছিলাম দেরি হয়ে গেছে, হয়তো কেউ ডাকছে, এসেছে, এখন কি করব আমি? সব তোমার জন্য হয়েছে। আরো স্মৃতিকে শান্ত করে বলল, ওকে, এত হাইপার হওয়ার কিছু নেই, তুমি গিয়ে ফ্রেশ হো না, আমি দেখছি কে। স্মৃতি কোনো রকম উঠে দৌড়ে চলে গেল ওয়াশরুমের দিকে। আরো তুমি সব কিছু ঠিকঠাক করে একটা টাচ গায়ে দিয়ে এগিয়ে গেল দরজার কাছে। দরজা খুলে দেখতে পেল ভূমিকা দাঁড়িয়ে। আরস চোখে ইশারা করে বলল, কি ব্যাপার সুন্দরী, এত জোরে জোরে দরজা ধাক্কাচ্ছ কেন? এত ফাজিল কে সুন্দরী? হুম, তোর বউ তো রুমে আছে, আর কখনো এসব ভুলভাল নামে ডাকবি না। নো হোয়াট? আমার 1 নম্বর সুন্দরী তুমি, আমার 2 নম্বর সুন্দরী, তাই কাউকে ছাড়তে পারবো না। ভূমিকা রেগে বলো, এটা কি আমি স্মৃতিকে, তারপর দেখি কি হাল হয় তোর। কিছু হবে না, এটা আমি স্মৃতিকে আগেই বলেছি। ভূমিকা হাসলো। আসলে ভূমিকার বিয়ে হয়ে এই বাড়িতে আসার পর থেকে আরুষকে এই উদ্ভট নামই ডাকে। বাড়ির সবাই ছোট আর একটু দুষ্ট প্রকৃতি বলে কেউ কখনো কিছু বলেনি, তবে ওদের সম্পর্কটা একদম বন্ধুর মতো। ভূমিকা একটু অভিমান নিয়ে বলে, শুধু নামই বন্ধু বলিস, তুই কিন্তু বন্ধু ভাবিস না। ভাবলে অ্যাটলিস্ট স্মৃতির সাথে প্রেমের করছিস সেটা আমাকে জানাতিস। আরো জিভ কেটে বলে, সর্বনাশ, এটা তোমাকে কে বলল? সোয়া বুঝি? ভূমিকা মুখ ভেঙে বলল, বলতে হবে কেন? আমি সব খবর রাখি। বুঝলাম। একদিন আমার 2 ভাই মিলে আমাকে মারবে।
ভূমিকা একটু বিরক্ত হয়ে বলে, দেখ ফালতু কথা রেখে নিচে আয় জলদি। আরস মন খারাপ করে বলে, সুন্দরী ভাবে সকাল সকাল আমাকে ডিস্টার্ব না করলে চলছে না তোমার। আর একটু পরে নিচে গেলে কি হতো? ভূমিকা ভুরু কুচকে বলে, এটা সকাল, প্রায় 9টা বাজে। যাচ্ছে নিচে, সবাই তোদের জন্য অপেক্ষা করছে। আর বলে সকাল, দ্রুত ফ্রেশ হয়ে নিচে আয়। কথাটা বলে ভূমিকা নিচে চলে গেল। শানদের আর বিরক্ত করেনি, কারণ সোহা যেহেতু এই বাড়ির সম্পর্কে সব জানে, তাই ঠিক সময় নিচে চলে আসবে সে। ভূমিকা যেতেই আরও দরজা আটকে নিচে যাওয়ার প্রস্তুতি নিতে থাকলো। ওয়াশরুম থেকে হর্ন নিয়ে বেরিয়ে গেল আর মনে মনে শানকে অকথ্য ভাষায় গালাগালি করতে লাগলো। এত করে বারণ করলাম কিন্তু কথা শোনে না, ফালতু লোক, আবার গোসল করিয়ে আমাকে এত রাগ লাগছে বলার বাহিরে। শান স্লো ভয়েসে বলল, রাগ হচ্ছে? আমি কিছু না বলেই চুপ করে রইলাম। শান আমার গালে ওনার হাতটা দিয়ে স্লাইড করতে বলল। এত রাগ করার কি আছে তো দিছিল। আমি ওনার হাতটা গাল থেকে সরিয়ে রেগে চুল মুছতে লাগলাম। শান হেসে বলল, সুইট হার্ট, এভাবে কে চুল মুছে? সব চুল উঠে যাবে তো। আমি অগ্নিদৃষ্টি তাকিয়ে বললাম, আপনার কি তাতে? শান আমার নাক টেনে বলল, আমারই তো সব, কারণ তোমার এই চুলগুলো আমার খুব প্রিয়। আমাকে মাতাল করতে যথেষ্ট এই চুলগুলো, যার ফলে আমি বারবার হারিয়ে যাই তোমার মান। আমি কটমট চোখে তাকিয়ে চোখ ফিরিয়ে নিলাম। অবশ্য সভ্য লোক একটা। শান আমাকে টেনে জড়িয়ে ধরে বলল, এখন অসভ্যতা আমি করবো না তো কখন করবো? এখনই তো সময় সুইটহার্ট বলে ঠোঁটে ছোট্ট একটা ভালোবাসার পরবর্তী আমি ওনাকে ঠিক দূরে সরিয়ে দিলাম। একদম দূরে থাকেন, সুযোগ পেলে শুধু হয়ে যায় অদ্ভুত লোক একটা। এমন সুন্দরী বউ কারো হলে কি দূরে থাকতে চায়? আমি অন্যদিকে তাকিয়ে মুচকি হাসলাম, তারপর আবার গাল ফুলিয়ে বললাম, উফ, কতটা লেট হয়ে গেছে। নিচে গেলে সবাই কি বলবো? কি বলবে? কালকে আমাদের ফার্স্ট নাইট ছিল। লেট হতেই পারে, সেটা কি মানুষ বুঝে না? সবাই আপনার মতো বেহাইয়া না। সরুন, যাবো আমি। কথাটা বলে আমি ওনাকে পাশ কাটিয়ে যেতে নেব, তখন শান আমার হাত ধরে আমাকে আটকে দিল। আমি ভুরু কুচকে বললাম, আবার কি হলো? বিয়ের পর থেকে একটা জিনিসই বুঝে আসছি, তা মাথায় যায় না। এই অবস্থায় নিচে যাবে তুমি? আমি নিচের দিকে তাকিয়ে অবাক হয়ে বললাম, কি অবস্থা? ওনা আমাকে আয়নার সামনে দাঁড় দিয়ে বলে, লোক, তোমার শাড়ি কি অবস্থা? চুল ভিজে ভিজে একাকার। নিজের শরীর অন্যকে দেখানোর তো কোনো প্রয়োজন নেই। দেখতে হলে আমার সামনে থাকো। এভাবে আমি মন ভরে দেখি। ছি, কখনো তো নিজের মুখটা কন্ট্রোলে রাখা যায় না। বলা জরুরি নয়। আগে তুমি তোমার গলাটা কন্ট্রোলে, পরে আমার মুখ কন্ট্রোলে চলে আসবে। তারপর শান আমাকে বসিয়ে চুলগুলো মুছে দিল ভালো করে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে শাড়ি চেঞ্জ করতে উঠে দাঁড়ালাম। আরেকটা শাড়ি নিয়ে চেঞ্জ করার উদ্দেশ্যে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম। শান আবারও আসতে দিল, কোথায় যাচ্ছ? চোখে দেখতে না আপনি? শাড়ি চেঞ্জ করতে যাচ্ছি তো ওয়াশরুমে যাওয়ার কি প্রয়োজন? এখানে করো। আমার চোখ অস্বাভাবিক তুলনা বড় করে বললাম, মানে? মানে এখানে চেঞ্জ করো। আমি অবাক হয়ে বললাম, আপনার সামনে? শান স্বাভাবিকভাবে বলে, আমি মাথা নিচু করে বললাম, মাথা খারাপ পারবো না। শান আমার মুখটা একটা আঙুলে দিয়ে উপরে তুলে বলল, সিরিয়াসলি লজ্জা পাচ্ছ তুমি? এত কিছু পরে এত লজ্জা আসে কিভাবে? আমি কিছু না বলে চুপ করে রইলাম। ওয়েট, তোমার বাকি যেটুকু লজ্জা আছে সেটা ভেঙে দিচ্ছে এখন। আমি ফুসলিয়ে বললাম, মানে? এখনই দেখতে পাবে? কথাটা বলে নিয়ে আমার শাড়ির আঁচল হাত দিতেই আমি নিজের চোখ বন্ধ করে নিলাম। আমি আশা নিচে নেমে এলাম। ড্রয়িং রুমে সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা সবাইকে সালাম করলাম। আমি মাকে বললাম, ব্রেকফাস্ট তৈরি করা শেষ? মা বলল, ভূমিকা আর আমি বের করে দিয়েছি। মন খারাপ করে বললাম, সরি। মা হেসে বলল, কোনো ব্যাপার না, এক কাজ কর, তুই আর স্মৃতি মিলে মিষ্টি কিছু একটা বানিয়ে দে, কিন্তু স্মৃতি আজকে প্রথম দিন এই বাড়িতে। আমি চোখ মাথা নিয়ে বললাম, ওকে। তারপর আপুকে নিয়ে রান্নাঘরে চলে গেলাম। ভাবলাম ক্ষীর বানিয়ে দেবো। আপুকে বললাম সবকিছু এগিয়ে দিতে।
আমি রান্না শুরু করলাম। আপু অবাক হয়ে তাকিয়ে রইল। তুই তো রান্নার জানিস না, এখন এসব করছিস কি করে? আগে জানতাম না, এখন সব। আর কত অবাক হব বলতো? এই পিচ্চি মেয়েটা এখন পাক্কা রাঁধুনি হয়ে গেল, এভাবেই সংসার সামলাচ্ছে। ভাবতে পারছি না, জাস্ট বিয়ের কয়েক মাসে এততে। আমি কিছু বলে শুধু মুচকি হাসলাম। তারপর রান্না শেষ করে আমাদের বিস্ট টেবিলে সাজিয়ে দিলাম। সবাইকে বসিয়ে দিয়ে আমি, আপু আর ভনিতা আপু সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। হঠাৎ মা বলে উঠল, আজ জীবনের সব আশা পূরণ হলো। আমার সংসারের সব শূন্যস্থানগুলো পূর্ণ হলো। তিন ছেলের বউকে দেখে নিলাম। এবার সব তাদের হাতে তুলে দিয়ে এখন থেকে সংসারের ঝামেলা থেকে আমি মুক্ত। মা উঠে আমাদের পাশে এসে দাঁড়ানো। তারপর আমাদের তিনজনের হাতে করতে করে মায়ের আঁচল থেকে খুলে একটি চাবি আমাদের হাতে তুলে দিল। আমার তিনজন একে অপরের মুখে চাওয়া করে। মা বলল, আজ থেকে আমার এই সংসারের দায়িত্ব তোদের। আশা করি তোরা আমার এই সংসারটাকে আমার মতে বুকে আগলে রাখবি। আমি যেন যোগ্য মানুষের হাতে তুলে দিচ্ছি সবকিছু। আমি একটু ইতস্তত করে বললাম, না মা, এটা আপনি রাখুন, আপনার আসলে ভালো মানুষ। মিতা আপু আর স্মৃতি আপু আমার কথা সায় দিল। মা বলল, আমি আর কয়দিন, এরপর তো সবকিছু তোদের সামলাতে হবে, তাই এখন থেকে সব বুঝে নেওয়া ভালো। মায়ের এমন কথা শুনে আমরা তিনজন মাকে বেঁধে বললাম, এসব কি বলছো না? তুমি সবসময় আমাদের সাথে থাকবে, আমাদের মাথার উপর ছায়া হয়ে, আর কখনো এমন কথা বলবেন না। তাহলে কিন্তু খুব খারাপ হবে। মা হেসে আমাদের তিনজনের কাপড়ে চুমুকে বেরিয়ে গেল। কত সুন্দর একটা দৃশ্য তো। সবাই চোখে পানি চলে এলো। শ্যাম নিজের মোবাইলে একটা সুন্দর মুহূর্ত কিছু দৃশ্য আবদ্ধ করে নিল। কারণ জীবনে একসময় গিয়ে এইসব পুরানো স্মৃতিগুলো অনেক অমূল্য হবে, যা অনেক সুন্দর মুহূর্তের কথা আমাদের মনে করিয়ে বেঁচে থাকার অবলম্বন হবে।